নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আইএসএল শুরু হবে, এআইএফএফ কে নতুন কি শর্তগুলো দিল এফএসডিএল সেটা জানাবো। ইস্টবেঙ্গল তারা কি সত্যি জয়গুপ্তাকে সই করে নিয়েছে, না এখনো কমপ্লিট বাকি আছে? কিয়ান নাসিরি মোহনবাগান দলে কবে সই করবে? ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশি স্ট্রাইকার কে হতে পারে? আনোয়ার আলীকে যে পাকিস্তানি বানিয়েছে, সমস্তটাই আপনাদের জানাবো। তাই বন্ধুরা, বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, আইএসএল কিন্তু এই বছর হতে পারে। এফএসডিএল কিন্তু নতুন কিছু শর্ত রেখেছে এআইএফএফ এর জন্য। আমরা সবাই জানি এই মুহূর্তে এফএসডিএল তাদের কিন্তু টপ ভেঞ্চুর, মানে পাতি ভাষায় যদি বলি, এফএসডিএল এর শীর্ষ পদস্থ কোনো এক ব্যক্তি আইএসএল এর সমস্ত ক্লাবকে বলে দিয়েছে যে নতুন এমআরএ সই না হলে এই বছর আইএসএল হবে না। তবে আমরা সবাই কিন্তু এর বিরুদ্ধে একটা প্রোটেস্ট মতো করেছিলাম। সেই কারণে বর্তমানে যেটা জানা গেছে, আইএসএল কিন্তু হতে পারে, এর সম্ভাবনা কিন্তু সামান্য হলেও সম্ভাবনা জেগেছে। কারণ এর আগে আমরা সবাই জেনেছিলাম, যেটা আমি আপনাদেরকে ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম পুরোপুরি, যে নতুন এমআরএতে এফএসডিএল কি কি শর্ত বলেছিল। এফএসডিএল বলেছিল যে আমরা কোনো ক্যাশ ডিল দেবো না এআইএফএফ কে, মানে যে 15 বছর একটা 50 কোটি টাকা থোক টাকা দিয়ে দিয়েছিল এআইএফএফ কে, সেটা দেবে না। আইএসএল থেকে যা মুনাফা হবে, যা প্রফিট হবে, সেটা 60% সমস্ত ক্লাবের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, 26% এফএসডিএল রাখবে, 14% অর্থাৎ 14% এআইএফএফ কে দেওয়া হবে। এই এমআরএতে কিন্তু রাজি ছিল না এআইএফএফ। তাই জন্যই এফএসডিএল বলেছিল যে আইএসএল হবে না যদি না নতুন এমআরএতে সই হয়। তো বর্তমানে এফএসডিএল তারা কিন্তু আরও কিছু শর্তাবলী বলেছে, অফিসিয়াল রিটেন নয়, তবে এটা কিন্তু মৌখিকভাবে জানিয়েছে আপাতত, যে এইটাতে এআইএফএফ রাজি হবে কিনা। তো নতুন যে শর্তাবলী মৌখিকভাবে বলেছে সেটা বলি। এফএসডিএল বলেছে যে ক্যাশ ডিল হতে পারে, ক্যাশ ডিলের অ্যামাউন্টটা জানি না কত ক্যাশ ডিল বলেছে, ক্যাশ ডিল হতে পারে, কিন্তু শর্ত হচ্ছে আগামী 10 বছর লিগ থেকে কোনো রেগুলেশন হবে না, মানে কোনো দল বাদ যাবে না। যেমন আমরা জানতে পেরেছিলাম যে আগামী বছর থেকে আইএসএল এ যে সব থেকে লাস্ট টিমটা থাকবে সে আই লিগ চলে যাবে, সেটা আগামী 10 বছর হবে না, শুধু প্রমোশন হবে। কিন্তু সেই প্রমোশনও দেখা হবে যে যেই ক্লাবটা আই লিগ থেকে আইএসএল এ আসছে তার ফিনান্সিয়াল অবস্থা কেমন, বা সে মানে আমাদের ভারতীয় ফুটবলের লাইসেন্স ক্রাইটেরিয়া পূরণ করতে পারে কিনা, অথবা 5 বছর একই স্পন্সর আছে কিনা, মানে কোনো স্পন্সর গ্যারেন্টি দিচ্ছে যে 5 বছর থাকবোই তাদের সাথে। মানে বলতে চাইছে যে এআইএফএফ কে আমরা টাকা দিয়ে দেবো, যে এমন থোক টাকা চাইছে, ক্যাশ টাকা, কিন্তু পরিবর্তে আমরা কোনো দলকে রেলিগেট করব না। মানে আমরা যেটা জেনেছিলাম যে আইএসএল এর ক্লাব আই লিগে যাবে, সেই রেলিগেট হবে না। এবং যারা খেলবে আইএসএল তাদের ফিনান্সিয়াল স্ট্রং হতে হবে, এবং তাদের 5 বছর একই সংস্থার সঙ্গে যুক্ত থাকতে হবে। মানে এইটুকুনি অ্যাসুরেন্স থাকবে যে 5 বছর এদের আর্থিক কোনো ক্ষতি হবে না, এবং সে ক্লাব লাইসেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে। মানে হিসাব মতো যেই সমস্ত ক্লাবের ফিনান্সিয়াল অবস্থা ভালো তারাই শুধু আইএসএল খেলবে। তো এইখানেও অসুবিধাটা হচ্ছে, এআইএফএফ মানে প্রায় 2 বছর কাঠখড় পুড়িয়ে এএফসির সঙ্গে এমন একটা ডিল সই করেছে যেখানে এএফসি এবং এআইএফএফ একসঙ্গে এসেছে, এবং সেখানে কিন্তু লেখা আছে যে ভারতের টুর্নামেন্টেও রেলিগেশন প্রমোশন হবে, অর্থাৎ যে দল আই লিগ জিতবে সে আইএসএল খেলবে, এবং আইএসএল এর একদম বোটাম টিম সে আই লিগ খেলবে। তো এইটা কিন্তু এএফসি অ্যাপ্রুভ করে দিয়েছে। কিন্তু এইবার যদি এফএসডিএল এর কথা শুনে এইটা 10 বছরের জন্য পিছিয়ে দেয়, তাহলে কিন্তু এআইএফএফ কে আবার এএফসির কাছে যেতে হবে, এএফসির কাছে গিয়ে নতুন করে পারমিশন নিয়ে আসতে হবে, যেটা কিন্তু এআইএফএফ এর জন্য অনেক কঠিন ব্যাপার। তো বর্তমানে ব্যাপারটা দোনোমনোই হয়ে গেছে। অর্থাৎ আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে ক্লাব তারা যে ক্ষতি বহন করছে সেটা করুক, সেটাতে এআইএফএফ এর কোনো যায় আসে না হয়তো। কারণ যে নতুন এমআরএটা তৈরি হয়েছে সেই এমআরএ 60% সমস্ত ক্লাবের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। মানে যেই ক্লাব লসে চলছে এই আইএসএল এর টাকায় সেই ক্লাবের লাভ হবে, ক্লাবরা অতটা ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু এআইএফএফ চাইছে যে ক্লাবরা ক্ষতিগ্রস্ত হোক, কিন্তু যাতে এআইএফএফ ক্ষতিগ্রস্ত না হোক। তো এইটাই হচ্ছে সিম্পল কথা। তো দেখুন পুরনো এমআরএতে কি ছিল এবং নতুন মৌখিকভাবে যেটা জানানো হয়েছে
যে কি কি পরিবর্তন করলে এই পরিবর্তনে রাজি আছে কিনা এআইএফএফ। কারণ এআইএফএফ যে ক্যাশ ডিলটা চাইছে সেই ক্যাশ ডিলটা এফএসডিএল দেবে, কিন্তু তার পরিবর্তে এই জিনিসগুলো এআইএফএফ কে মানতে হবে। তো এটা হচ্ছে নতুন, যেটা মৌখিকভাবে জানানো হয়েছে, সেটা আপনাদেরকে জানালাম। তো এই যদি তো এফএসডিএল এর যদি এই নতুন শর্তগুলো মেনে নেয় এআইএফএফ, তাহলে নতুন এমআরএ সই হয়ে যাবে, এবং নতুন এমআরএ সই হলে আইএসএলটা চালু হবে। কিন্তু ক্ষতি হচ্ছে যেই সমস্ত দলটা ফিনান্সিয়াল স্ট্রং নয় তারা কিন্তু আইএসএল আর টিকবে না। তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি, এবং আমি চাইবো যে এই পুরো আপডেটটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানান যে অ্যাকচুয়ালি নতুনভাবে কি প্রসেসটা ঘটেছে বা কি চলছে। তো আশা করি সমস্তটা আপনার ডিটেলসে বলেছি, তবে ক্যাশ অ্যামাউন্ট কতটা হতে পারে সেটা কিন্তু এই মুহূর্তে আমি জানি না, তাই ক্যাশ অ্যামাউন্টটা বলিনি। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে সমস্ত ডিটেলস আইএসএল হচ্ছে এবং এআইএফএফ এফএসডিএল এর মধ্যে কি চলছে সেটা কিন্তু বন্ধুরা শেয়ার করে তাদেরকে জানান যে ভারতীয় ফুটবলের বর্তমান কন্ডিশনটা কি। তাহলে বন্ধুরা এবারে বলি, ইস্ট বেঙ্গল অনেক ফ্যান পেজ সেখান থেকে বলছে কিন্তু যে জয় গুপ্তা নাকি 3 বছরের ডিলে সই হয়ে গেছে ইস্ট বেঙ্গল দলে। তো বলে রাখি এটা কিন্তু এখনো অফিসিয়াল হয়নি। অবশ্যই জয় গুপ্তা ইস্ট বেঙ্গলের দলে আসার সম্ভাবনা প্রায় 85-90% আছে, কিন্তু অফিসিয়াল চুক্তি কিন্তু এখনো হয়নি। যে সমস্ত ইস্ট বেঙ্গল পেজ বলছে যে সই হয়ে গেছে তাদের কথা কিন্তু এই মুহূর্তে মানবেন না, কারণ এখনো অফিসিয়াল ডিল কিন্তু সই হয়নি। এখনো 90% হয়ে গেছে, কিন্তু 10% এখনো বাকি আছে। তবে যতক্ষণ না পুরো পেপারে সই করছে ততক্ষণ কিন্তু এটা আমাদের মানলে চলবে না, কারণ ট্রান্সফার মার্কেটে যা ইচ্ছা হতে পারে। তো ইস্ট বেঙ্গল অবশ্যই 90% কনফার্ম, কিন্তু 10% কনফার্ম হতেও কিন্তু টাইম লাগে। তো অবশ্যই ইস্ট বেঙ্গল জয়গুপ্তার জন্য 3 বছরের ডিল পাঠিয়েছে এবং আনডিসক্লোজ ট্রান্সফার ফিও দেবে, মানে যেটা 1.5 কোটি থেকে 2 কোটির মধ্যে হতে পারে। তো অবশ্যই ইস্ট বেঙ্গল নেওয়ার অনেকটাই কাছে আছে, তবে এখন ইস্ট বেঙ্গল কিন্তু অফিসিয়াল সই করেনি। তো যারা আনন্দ করছে যে সই হয়ে গেছে তাদের বলবো একটু ধৈর্য ধরুন, আনন্দ পরে করবেন, কারণ এখনো অফিসিয়াল সই হয়নি। কিয়ান নাসিরের ক্ষেত্রেও একই, কিয়ান এখনো কিন্তু মোহনবাগান দলে অফিসিয়াল সই হয়নি, তবে চেন্নাই তারা কিন্তু কিয়ানের সমস্ত টার্মস মেনে নিয়েছে, এবং চেন্নাই কিন্তু যে ট্রান্সফার ফিটা চেয়েছিল সেই ট্রান্সফার ফিটা মোহনবাগান দিতেও রাজি হয়ে গেছে। অর্থাৎ সেই কিয়ানেরটাও কিন্তু একই রকম 90% কনফার্ম হয়ে আছে। তবে এইটুকুনি, কিয়ানেরটা খুবই তাড়াতাড়ি আপডেট আমরা পেয়ে যাব, আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু জেনে যাবো যে কিয়ান মোহনবাগান দলেই আসছে। অর্থাৎ কিয়ানের আপডেটটা কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি পেয়ে যাবো যে কিয়ান মোহনবাগান দলে সই করছে, কারণ চেন্নাইও রাজি, কিয়ানও রাজি, মোহনবাগানও রাজি। তো 3 পার্টি যখন রাজি তখন কিন্তু ক্যা কারেগা কাজী। তো কিয়ান কিন্তু মোহনবাগান দলে আসছে খুবই তাড়াতাড়ি, এটা আপনারা ধরে চলুন। তাহলে বন্ধুরা এবারে বলি, আনোয়ার আলীর সঙ্গে যেটা কিছুদিন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে দেখছি, আনোয়ার আলীকে পাকিস্তানের জার্সি পরিয়েছে এবং পাকিস্তানের হাতে ফ্ল্যাগ দিয়েছে। এটা কি উচিত? আমি মনে করি একদমই নয়। এটা কিন্তু কোনো রকমই হাস্যকর বা খুব একটা ফানি নয়, কারণ যতই হোক আনোয়ার কিন্তু আমাদের দেশের প্লেয়ার। হতে পারে সে মোহনবাগান ছেড়ে ইস্ট বেঙ্গলে গেছে, মোহনবাগানকে বিট্রে করেছে, কিন্তু আফটার অল এবং দিনের শেষে সে আমাদের ভারতীয় প্লেয়ার, হি ডিজার্ভ সাম রেসপেক্ট। তাই আনোয়ার যে ভারতের জন্য নিজের সমস্তটা উজাড় করার চেষ্টা করছে, তাকে পাকিস্তানের জার্সি, পাকিস্তানের ফ্ল্যাগ দিয়ে অপমান করাটা আমি মনে করি একদমই জঘন্য, এবং যেই কাজটা করেছে তাকে আমি সত্যি ধিক্কার জানাই যে একটা ভারতীয় প্লেয়ার তার সঙ্গে এই জিনিসটা করা একদমই উচিত নয়। এবং যদি ধরে নিন আনোয়ারের জায়গায় যদি সুনীল ছেত্রীর সঙ্গে এই জিনিসটা হতো তাহলে কিন্তু ব্যাপারটাও একই রকম দাঁড়াতো, কারণ আনোয়ারও আমাদের দেশের প্লেয়ার, সুনীল ছেত্রীও আমাদের দেশের প্লেয়ার। আফটার অল আনোয়ার আলী তিনি আমাদের দেশের প্লেয়ার, ভারতীয় প্লেয়ার, ভারতীয় জার্সি পরে রিপ্রেজেন্ট করে ভারতকে। তাই আনোয়ারের সঙ্গে এই জিনিসটা করা উচিত নয়। এডিটিং ফানি একটা লেভেল অবধি ঠিক আছে, মজা ট্রোলিং একটা লেভেল অবধি ঠিক আছে, যখনই সেই লেভেলটা ক্রস করে তখনই কিন্তু সেটা একটা বাজে দিকে চলে যায়। তো আনোয়ারের ক্ষেত্রেও তাই হয়েছে। আমি কিন্তু আরোয়ার বলছি, এটাকে আমি কিন্তু একদমই সমর্থন করি না, এবং আনোয়ারের সঙ্গে যেটা হয়েছে সেটা পুরোপুরি ভুল, এই জিনিসটা কিন্তু একদমই মজার নয়। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি, ইস্ট বেঙ্গল এফসি তারা কিন্তু নতুন সেন্টার ফরওয়ার্ড স্ট্রাইকারের সঙ্গে কথা বলছে। এইটা হচ্ছে বসনিয়া দেশের 6 ফুট উচ্চতার 33 বছর বয়সী স্ট্রাইকার জ্যাজমিন মেসানোভিচ। জ্যাজমিন ছেলে অবশ্যই। তো জ্যাজমিন মেসানোভিচ 33 বছরের এই স্ট্রাইকারটা, তিনি কিন্তু লাস্ট সিজন তার ক্লাবের জন্য 33টা ম্যাচে 8টা গোল এবং 3টে অ্যাসিস্ট করেছেন। বলতে পারি ঠিকঠাক ফর্মে আছে, বয়সটাই একটু কনসার্ন, 33 বছর বয়স। এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল কথাবার্তা বলছে প্রাথমিক ধাপে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলি পার্সেন্টেজ হিসাবে তবে 50-50 আছে, হতেও পারে না হতে পারে। ইস্ট বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে এই প্লেয়ারটা কতটা ফিট আছে বা কতটা 1 বছর টানতে পারবে কিনা,
সমস্তটা কিন্তু বিচার বিবেচনা করে ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটাকে সই করতে পারে। তবে জ্যাসমিন এই যে প্লেয়ারটা আছে, আমি মনে করি ইস্ট বেঙ্গল একে কিন্তু নিতে পারে, কারণ প্লেয়ারটার হাইট ফিজিক ঠিক আছে, বয়স 33, সেটা একটু চিন্তার বিষয়। লাস্ট সিজন কিন্তু 8টা গোল এবং 3টে অ্যাসিস্ট করেছেন 33টা ম্যাচে, অর্থাৎ গোল ছন্দে কিন্তু আছে। তো এই প্লেয়ারটাকে যদি ইস্ট বেঙ্গল নেয়, আমি তো বলবো যে অবশ্যই ইস্ট বেঙ্গলের দলের জন্য ভালো খেলতে পারে। তো জ্যাসমিন মেশানোভিচ যদি ইস্ট বেঙ্গল দলে আসে, আপনারা কতটা খুশি হবেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল উত্তরাঞ্চল সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।